গুড মর্নিং ক্লাস। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম টু রাইট স্মার্ট একাডেমি। আমি রয়েছি তোমাদের সাথে, তোমাদের জিওগ্রাফির সুমন স্যার। আচ্ছা স্টুডেন্ট, গত কয়েকটা ক্লাসে আমরা ভারতবর্ষ সম্পর্কে জানছিলাম। তোমাদের বইতে যে পঞ্চম অধ্যায় রয়েছে, সেই পঞ্চম অধ্যায়ে রয়েছে ভারত। সেখানে আমরা প্রাকৃতিক যে দিকগুলি সেগুলি জেনেছিলাম, অর্থাৎ আহ, জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ, মৃত্তিকা, প্রশাসনিক বিভাগগুলি সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত জেনেছিলাম, তাই না? এবং আমরা গত দুটি ক্লাসে অর্থনৈতিক যে ভারত বা অর্থনৈতিক পরিবেশ যে রয়েছে, সেই অর্থনৈতিক পরিবেশ থেকে ভারতের কৃষিকাজ সম্পর্কে আলোচনা করেছিলাম। এবং গত ক্লাসে আমরা ভারতের শিল্প নিয়ে কিন্তু আলোচনা শুরু করেছিলাম। আমরা ভারতের শিল্প নিয়ে যখন আলোচনা করেছিলাম, সেখানে আমরা প্রথম যে শিল্পটা নিয়ে আলোচনা করেছিলাম সেটা হলো লৌহ ও ইস্পাত শিল্প, তাই তো? গত ক্লাসে লৌহ ইস্পাত শিল্পের আমি অর্ধেকটা পড়িয়েছিলাম তোমাদের। আজকের পুরো এই লৌহ ইস্পাত শিল্পটা কিন্তু কমপ্লিট করাবো তোমাদের, ঠিক আছে? তার আগে চলো দেখি গত ক্লাসে পড়া তোমাদের কেমন মনে আছে। আচ্ছা, আমরা ভারতের শিল্প যখন পড়েছিলাম স্টুডেন্ট, তখন দেখেছিলাম যে ভারতপুর যে শিল্প, সেই শিল্প কাকে বলে, তাই না? শিল্পের বিশুদ্ধ ও অবিশুদ্ধ কাঁচামাল কি, তাই তো? তোমরা বলো তো শিল্প কি? ভেরি গুড। প্রকৃতিতে প্রাপ্ত যে বস্তু সেটা যন্ত্র ও প্রযুক্তির মাধ্যমে ব্যবহারের দ্বারা যখন আমরা উপকৃত হচ্ছি বা সেটা আমরা ব্যবহার করতে পারছি, সেটাকে আমরা কি বলবো? শিল্প। সম্পদের সংজ্ঞা তো আমাদের মনে আছে। প্রাকৃতিক যে বস্তু খনিজ ইত্যাদি পড়ে থাকে সেগুলো কিন্তু সম্পদ নয়। সেই সম্পদ যখন মানুষের কাজে লাগছে তখন সেটি সম্পদ হিসেবে গণ্য হচ্ছে। ঠিক তেমনি প্রকৃতিতে যে প্রাপ্ত যে বিভিন্ন বস্তু, সেই বস্তু যখন যন্ত্র ও প্রযুক্তির মাধ্যমে আমাদের ব্যবহার লাগছে, তখন তাকে আমরা কি বলবো? শিল্প, তাই তো? আচ্ছা, এই শিল্পর কথা বলতে গেলে বিশুদ্ধ কাঁচামাল। দেখো, শিল্প স্থাপনের মূল ভিত্তি কি? কাঁচামাল। শিল্প যে সৃষ্টি হবে কোনো জায়গায় বা শিল্প কেন্দ্র গড়ে উঠবে কোনো জায়গায়, তার মূল ভিত্তি কিন্তু হলো কাঁচামাল। তাহলে এই কাঁচামালের কিন্তু আবার দুটি ভাগ আছে, ঠিক আছে? কি? কাঁচামাল হচ্ছে বিশুদ্ধ কাঁচামাল আর অবিশুদ্ধ কাঁচামাল। বিশুদ্ধ কাঁচামাল কাকে বলে বলো? গত ক্লাসে আলোচনা করেছি আমি তোমাদের সাথে। ভেরি গুড। যে সকল কাঁচামাল শিল্পজাত দ্রব্য পরিণত করার পরেও তার ওজন কিন্তু আগের তুলনায় হ্রাস পায় না, অর্থাৎ আগে যে ওজনটা ছিল সেই ওজনটা থাকে, সেটাকে আমরা কি বলবো? বিশুদ্ধ কাঁচামাল। উদাহরণ কি হতে পারে? উদাহরণ হতে পারে পাট, পশম, তারপরে কার্পাস ইত্যাদি, কিন্তু সবই হলো বিশুদ্ধ কাঁচামাল। অপরদিকে অবিশুদ্ধ কাঁচামাল কি? কাঁচামাল শিল্পজাত দ্রব্যের ব্যবহারের ফলে তার আগের যে ওজন, তার থেকে কিন্তু আজের ওজনটা অনেকটা হ্রাস পায়, অর্থাৎ ওজন কমে যাচ্ছে। এটি কিন্তু হলো বিশুদ্ধ কাঁচামাল, তাই তো? তাহলে আমরা কাঁচামাল কয় প্রকার জানলাম? এক কি? বিশুদ্ধ কাঁচামাল, আর দুই অবিশুদ্ধ কাঁচামাল। এবারে আমরা কিন্তু শিল্পের শ্রেণীবিভাগ করেছিলাম। বিভিন্ন রকম শিল্প হতে পারে। এই যে লৌহ ইস্পাত শিল্প তোমরা পড়ছো, এটা কি ধরনের শিল্প? এটি কিন্তু হলো খনিজ ভিত্তিক শিল্প, তাই না? অর্থাৎ কোক, কয়লা, ম্যাঙ্গানিজ, চুনাপাথর, লৌহ আকরিক ইত্যাদি কিন্তু প্রধান কাঁচামাল এই লৌহ ইস্পাত শিল্পের। তাহলে শিল্পের শ্রেণীবিভাগ করতে গিয়ে আমরা কিন্তু চারটি প্রধান ভাগ পেয়েছিলাম, তাই তো? নাম্বার ওয়ান কি পেয়েছিলাম? যে কৃষিভিত্তিক শিল্প। কৃষিভিত্তিক শিল্প কি? শিল্পে কাঁচামাল হিসেবে যে কৃষিকাজের দ্রব্য ব্যবহৃত হয়, যেমন কি? যেমন হচ্ছে পাট, চিনি, কার্পাস, বস্ত্র বয়ন শিল্প, এগুলো কিন্তু সবই হলো কি শিল্প? ভেরি গুড, কৃষিভিত্তিক শিল্প। নাম্বার ওয়ান। নাম্বার টু কি ছিল? প্রাণীজী ভিত্তিক শিল্প। তাহলে প্রাণীজী ভিত্তিক শিল্প অর্থাৎ এই যে মাংস প্রক্রিয়াকরণ, ঠিক আছে, পশম, ডেয়ারি শিল্প, এগুলো কিন্তু হলো কি? প্রাণীজ ভিত্তিক শিল্পের উদাহরণ। খনিজ ভিত্তিক শিল্পের উদাহরণ কি কি? দেখো, খনি থেকে উত্তোলিত যে দ্রব্য কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়, সেগুলি হচ্ছে কিন্তু খনিজ ভিত্তিক দ্রব্য। সেই খনিজ ভিত্তিক শিল্পগুলি কি কি? লৌহ ইস্পাত শিল্প, যেটা আমরা এখন আলোচনা করছি, লৌহ ইস্পাত শিল্প। আর কি? অ্যালুমিনিয়াম, তামা ইত্যাদি সবই কিন্তু হলো এই খনিজ ভিত্তিক শিল্পের উদাহরণ, তাই তো? আচ্ছা, আরো একটি হতে পারে বনজ ভিত্তিক শিল্প।
অর্থাৎ বন্য যে কাঠ ইত্যাদি রয়েছে যেগুলো কাঁচামাল হিসেবে ব্যবহার হয় সেগুলোকে আমরা বলছি বন্য বা বনজ ভিত্তিক শিল্প। উদাহরণ কি হতে পারে? কাষ্ঠ শিল্প, কাগজ শিল্প। তোমরা দেখবে যে আসবাবপত্র, তোমার বাড়ির যে শৌখিন আসবাবপত্র রয়েছে, খাট রয়েছে, পালঙ্ক রয়েছে, সেগুলো কিন্তু সবই এই কাঠ দিয়ে তৈরি হয় বেশি, তাই না? তাহলে এই কাঠ দিয়ে তৈরি হয় বলে এবং বন থেকে এই কাঠগুলো কিন্তু সংগ্রহ করা হয়, তাই তাকে কি বলা হয়? বনজ ভিত্তিক শিল্প। তাহলে আমরা কি জানলাম? যে ভারতের যে শিল্প রয়েছে তাকে মূলত চারটি ভাগে ভাগ করা যায়। তাহলে কি কি? নাম্বার ওয়ান কৃষিজ ভিত্তিক, নাম্বার টু হচ্ছে প্রাণীজ ভিত্তিক, নাম্বার থ্রি হচ্ছে খনিজ ভিত্তিক, আর নাম্বার ফোর হচ্ছে কি বনজ ভিত্তিক। তাই তো? আর আমরা গত ক্লাসে পড়েছিলাম যে ভারতের বা কোন স্থানে শিল্প গড়ে ওঠার প্রধান কারণগুলি কি কি? মনে আছে তোমাদের? শুধু কারণগুলো বলো তো। ভেরি গুড, কাঁচামালের সহজলভ্যতা। আর জল, ভেরি গুড। শিল্প স্থাপনের জন্য কিন্তু প্রচুর পরিমাণে জলের প্রয়োজন হয়, যে কোনো শিল্পেই জলের প্রয়োজন হয়। তাই দেখবে পৃথিবীতে বড় বড় যে শিল্প কেন্দ্রগুলো গড়ে উঠেছে সেগুলো কোনো না কোনো নদী বা সমুদ্রের তীরবর্তী অঞ্চলে গড়ে উঠেছে, কারণ জলের চাহিদাটা পূরণ করার জন্য। আর কি ছিল? বিদ্যুৎ ছিল। তারপরে যে কারখানা গড়ে উঠবে, তার শিল্প যে গড়ে উঠবে তার জন্য জমির প্রয়োজন, উন্নত পরিবহন ব্যবস্থার প্রয়োজন, এছাড়া বাজার, মানুষের যে চাহিদা, এছাড়া বড় বড় শিল্পপতি দ্বারা, অর্থাৎ মূলধন। মূলধনটা কিন্তু কোনো স্থানে শিল্প গড়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আচ্ছা, এগুলো আমরা গত ক্লাসেই পড়েছি। লৌহ ইস্পাত শিল্প আমরা কিন্তু গত ক্লাসে শুরু করেছিলাম, তাই না? সেখানে বিভিন্ন যে শিল্প কেন্দ্র স্থাপন আমরা পড়েছিলাম। তার মধ্যে আমরা কেবলমাত্র জামশেদপুরে যে টাটা আয়রন অ্যান্ড স্টিল কর্পোরেশন রয়েছে, টিস্কো, সেই টিস্কো সম্পর্কে বিস্তারিত জেনেছিলাম। আজকের ক্লাসে আমরা কোনগুলো জানবো সেগুলো হচ্ছে ভিলাই, বোকারো, রৌরকেল্লা ইত্যাদি যে বিশাখাপত্তনম ইস্পাত কেন্দ্র ইত্যাদি যে অন্যান্য ইস্পাত কারখানা রয়েছে সেগুলো সম্পর্কে জানবো। তোমরা আমাকে বলো তো যে এই যে টিস্কো কবে এবং কার উদ্যোগে গড়ে তোলা হয়? ভেরি গুড। জামশেদজি টাটা 1907 সালে কিন্তু এই টাটা আয়রন অ্যান্ড কোম্পানিটাকে গড়ে তোলে। কত সালে? 1907 সালে জামশেদজি টাটার উদ্যোগে। এবং কোথায় সেটা? ঝাড়খণ্ডের, বর্তমানে ঝাড়খণ্ডের জামশেদপুর রয়েছে, সেই জামশেদপুরেই কিন্তু এই লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি গড়ে ওঠে। এই যে লৌহ ইস্পাত শিল্পটি গড়ে উঠেছে এটি কিন্তু ভারতের মধ্যে উৎপাদনের ভিত্তিতে কিন্তু বৃহত্তম। ঠিক আছে? তাহলে তোমরা আমাকে বলো এইখানে কেন এই লৌহ শিল্পটা গড়ে উঠলো? নিশ্চয়ই কিছু কারণ রয়েছে গড়ে ওঠার। অন্যান্য স্থানের তুলনায় এইখানে কেন গড়ে উঠলো? কি কি কারণ তোমাদের মনে হয় বলো? ভেরি গুড, কাঁচামালের সহজলভ্যতা। এই দেখো, এই যে শিল্প কেন্দ্রটা কোথায় অবস্থিত? দেখো এইখানে। এখানেই রয়েছে ভারতের খনিজ ভান্ডার ছোটনাগপুর মালভূমি। অর্থাৎ কাঁচামাল কিন্তু সবই এখানে পাওয়া যায়। এছাড়া পার্শ্ববর্তী অঞ্চল সুবর্ণরেখা নদী রয়েছে, সেই নদীর জল পেতে সুবিধা হয়। বিদ্যুৎ রয়েছে, পাশাপাশি যে জলবিদ্যুতের মাধ্যমে এখানে বিদ্যুৎ সংগ্রহ করা হয়। শ্রমিকের অভাব হয় না। এছাড়া আহ, মূলধন, যেটা শিল্প স্থাপনের মূল একটি ভিত্তি, সেই মূলধনের কিন্তু অভাব হয় না। ফলে এই অঞ্চলে জামশেদজি টাটা 1907 সালে টিস্কো কোম্পানিটি কিন্তু গড়ে ওঠে এবং বর্তমানে এটি ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র। তাই তো? আচ্ছা, তোমরা স্টুডেন্ট পড়েছিলে সেল, SAIL এর কথা। সেলের ফুল ফর্ম কি? স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, তাই না? এই সেল কবে স্থাপিত হয়? ভেরি গুড, 1954 সালে কিন্তু সেল স্থাপিত হয়। অর্থাৎ ভারত স্বাধীনতার পরে কিন্তু এই সেলটা স্থাপিত হচ্ছে। ঠিক আছে? এই সেলের সদর দপ্তর কোথায় বলো তো? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, বলো। ভেরি গুড, সেলের সদর দপ্তর হচ্ছে কিন্তু দিল্লিতে, নিউ দিল্লিতে। তাই তো? আচ্ছা, এই সেলের অধীনস্থ বর্তমানে 5টি লৌহ ইস্পাত কেন্দ্র রয়েছে, 3টি বৃহৎ শঙ্কর ইস্পাত কেন্দ্র রয়েছে এবং একটি কি রয়েছে যেটা মহাশয় চন্দ্রপুরা, সেটাও কিন্তু একটি ইস্পাত কেন্দ্র, সেটিও কিন্তু এই সেলের অন্তর্গত রয়েছে। বর্তমানে ভারতে কিন্তু এই সেলের তরফ থেকে সব থেকে বেশি ইস্পাত উৎপন্ন করা হয়। ঠিক আছে? এটা তোমরা মনে রাখবে। ঠিক আছে স্টুডেন্ট, তাহলে আমরা লৌহ শিল্প সম্পর্কে যে টিস্কো সেটা সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা জানবো দুর্গাপুর, রৌরকেল্লা,
ভিলাই, বিশাখাপত্তনম যে শিল্পকেন্দ্র কেন গড়ে উঠেছে, কোথায় গড়ে উঠেছে, তার ভৌগোলিক অবস্থান কেমন, সেই সম্পর্কে বিস্তারিত জানবো। তাহলে চলো শুরু করি আজকের ক্লাসটা। দেখো, প্রথমেই রয়েছে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, ডিএসপি, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট। তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারছো দুর্গাপুর স্টিল প্ল্যান্টটা কোথায় অবস্থান করছে। বলো তো কোথায়, কোন রাজ্যে? ভেরি গুড, আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গেই কিন্তু এই দুর্গাপুর স্টিল প্ল্যান্টটা অবস্থান করছে। পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে দামোদর নদীর তীরে কিন্তু অবস্থান করছে এই দুর্গাপুর স্টিল প্ল্যান্ট। মনে রাখবে ভালো করে, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমানের যে দামোদর নদী রয়েছে তার যে নদীর তীরে গড়ে উঠেছে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট। কিভাবে এটি স্থাপন হলো বা উদ্যোগ কিভাবে গড়ে তোলার জন্য কি উদ্যোগ কাজ করেছিল সেটা আমরা জানবো। দেখো, ব্রিটিশ ইস্কন কোম্পানি বলে একটা কোম্পানি ছিল। সেই ব্রিটিশ ইস্কন কোম্পানির সহযোগিতায় দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় অর্থাৎ 1959 সালে স্থাপিত হয় এবং 1962 সাল থেকে কিন্তু এটির উৎপাদন শুরু করে। তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে তোমাদের পরীক্ষায় কিন্তু এরকম কোশ্চেন আসবে যে ডিএসপি বা দুর্গাপুর স্টিল প্ল্যান্ট কার সহযোগিতায় গড়ে তোলা হয়েছিল। তাহলে কি লিখবে তোমরা? ব্রিটিশ ইস্কন কোম্পানির সহযোগিতায় কিন্তু এই দুর্গাপুর স্টিল প্ল্যান্টটা গড়ে তোলা হয়েছিল। কত সালে? 1959 সালে। এরকম পরীক্ষায় আসে প্রশ্ন যে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দুর্গাপুর স্টিল প্ল্যান্ট গড়ে তোলা হয়। তোমরা কি বলবে? দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কিন্তু এই দুর্গাপুর স্টিল প্ল্যান্টটা গড়ে তোলা হয়। আমরা আগে পড়েছি যে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারতবর্ষের শিল্পের উপর জোর দেওয়া হয়েছিল, তাই না? আর প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনায় কৃষিক্ষেত্রের উপরে বেশি জোর দেওয়া হয়েছিল। তাহলে এই 1959 সালে এটি স্থাপিত হচ্ছে আর 1962 সালে থেকে কিন্তু এটির উৎপাদনটা শুরু হচ্ছে। 1965 সাল এবং 1992 সালে এই দুর্গাপুর স্টিল প্ল্যান্টটাকে আরো সম্প্রসারিত করা হয়, অর্থাৎ আরো বড় করে তোলা হয়। তাহলে স্থাপন এবং উদ্যোগ কিভাবে নেওয়া হয়েছিল তোমরা জানলে। বিশেষত্ব কি? কয়লা ভিত্তিক রাষ্ট্রায়ত্ত ইস্পাত ও শঙ্কর ইস্পাত কারখানা এটি। যদি তোমাদের পরীক্ষায় আসে ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কেন্দ্র কোনটি, তাহলে তোমার উত্তর কি হবে বলতো? হবে এই দুর্গাপুর বা ডিএসপি। তাহলে দুর্গাপুর হলো ভারতের সর্ববৃহৎ শঙ্কর ইস্পাত কারখানা। ঠিক আছে, এটি ভারতের রুট। আচ্ছা, ভারতের রুট কেন বলছে বলতো দুর্গাপুরকে? তোমরা গত ক্লাসে আমি কিন্তু এটা নিয়ে একটু আলোচনা করেছিলাম, তাই না? বলো। ভেরি গুড। জার্মানির রুট শিল্পাঞ্চলের মতো ভারতের দামোদর নদীর তীরেও কিন্তু একটি শিল্পাঞ্চল গড়ে উঠেছে, যেটি এই রুটের সাথে তুলনা করে তার নাম করা হয়েছে ভারতের রুট, তাই না? তোমরা কিন্তু মনে রাখবে পরীক্ষায় আসবে যে ভারতের রুট কাকে বলা হয়। কি হবে? ভেরি গুড, দুর্গাপুর। যদি বলে এই ভারতের রুট বা দুর্গাপুর কোন নদীর তীরে গড়ে উঠেছে দুর্গাপুর স্টিল প্ল্যান্টটা, তাহলে সেখানে তোমাদের আবার উত্তর হবে কিন্তু দামোদর নদীর তীরে কিন্তু গড়ে উঠেছে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের অবস্থান জানলাম আমরা, স্থাপনের উদ্দেশ্য বা স্থাপন কিভাবে করা হয়েছে সেটাও জানলাম এবং এর প্রধান বিশেষত্ব কি সেটাও জানলাম। এরপরে দেখো স্টুডেন্ট রয়েছে যে গড়ে ওঠার কারণ, ডিএসপি বা দুর্গাপুর স্টিল প্ল্যান্ট গড়ে ওঠার কারণ। দেখো, আগে তোমাদের দেখতে হবে এটি কোথায় গড়ে উঠেছে। দেখো, এই যে রয়েছে পশ্চিমবঙ্গে একেবারে পশ্চিম দিকে মালভূমি অঞ্চলে রয়েছে দুর্গাপুর, তাই তো? আচ্ছা, আমরা কিন্তু আগে জেনেছিলাম যে ভারতের খনিজ ভান্ডার বলা হয় ছোট নাগপুর মালভূমিকে। এই ছোট নাগপুর মালভূমি কোন জায়গাটায় অবস্থান করছে স্টুডেন্ট? এই জায়গাগুলোতে, তাই না? তাই এর পার্শ্ববর্তী অঞ্চলে কিন্তু বেশিরভাগ শিল্প কেন্দ্রগুলো গড়ে উঠেছে। আর আমরা কি পড়ছি যে খনিজ ভিত্তিক শিল্প। আর ছোট নাগপুর মালভূমিতে প্রচুর খনি থেকে কিন্তু প্রচুর খনিজ দ্রব্য উত্তোলিত হয়। সেটা আকরিক লোহা, কোক কয়লা, চুনা পাথর, ডলোমাইট প্রভৃতি কিন্তু উৎপন্ন হয়, যা এই লৌহ ইস্পাত শিল্পের প্রধান কাঁচামাল। তাহলে শিল্প স্থাপন সেখানেই হবে যেখানে তার কাঁচামালের সুবিধা থাকবে। কাঁচামালটা আমদানির সুবিধা কাছাকাছি বলে যাতায়াতের মাধ্যমে বা খুব তাড়াতাড়ি সড়কপথ ও রেলপথের মাধ্যমে কিন্তু ইস্পাত কেন্দ্রে নিয়ে আসা সম্ভব, তাই তো?
তাহলে 1 নম্বর দেখো গড়ে ওঠার কারণ রয়েছে আকরিক লোহা। 327 কিমি দূরে উড়িষ্যার বোলানি ও গরু মহিষানি এবং ঝাড়খণ্ডের গুয়া ও নোয়ামুন্ডি থেকে কিন্তু আকরিক লোহা কোথায় নিয়ে আসা হয়? এই দুর্গাপুর স্টিল প্ল্যান্টে নিয়ে আসার সহজলভ্যতা রয়েছে, এই জন্যই এখানে গড়ে উঠেছে। নাম্বার 2, কোক কয়লা। 40 কিমি দূরে রানীগঞ্জ এবং 180 কিলোমিটার দূরে ঝরিয়া কোক কয়লা কিন্তু সরবরাহ হয়। আমরা জানি যে পশ্চিমবঙ্গের সব থেকে বেশি কয়লা উৎপন্ন হয় কোথায়? রানীগঞ্জে। তাহলে রানীগঞ্জও কিন্তু এই বর্ধমান জেলার মধ্যে পড়ছে, অর্থাৎ মাত্র 40 কিলোমিটার দূরে কিন্তু রানীগঞ্জ থাকায় কোক কয়লার কিন্তু ব্যাপক সহজলভ্যতা রয়েছে, ফলে এখানে শিল্পাঞ্চলটা গড়ে উঠেছে। নাম্বার 3, চুনাপাথর ও ডলোমাইট। 367 কিলোমিটার দূরে উড়িষ্যার বীরভদ্রপুর এবং হাতিবাড়ির চুনাপাথর এখানে নিয়ে আসা হয়। আর কি, ডলোমাইটের যোগানও কিন্তু এই অঞ্চল থেকেই আসে। আমরা জানি যে উড়িষ্যা, ঝাড়খণ্ড এই জায়গাগুলোতে প্রচুর পরিমাণে কিন্তু খনিজ পদার্থ পাওয়া যায়, খনিজ দ্রব্য পাওয়া যায়। তো সেখান থেকে সড়কপথ বা রেলপথের মাধ্যমে কিন্তু খুব সহজেই এই শিল্পকেন্দ্রেতে কিন্তু কাঁচামাল হিসেবে এগুলো নিয়ে আসা সহজলভ্য, তাই শিল্পকেন্দ্রগুলো গড়ে উঠেছে। আর কি রয়েছে? ম্যাঙ্গানিজ। উড়িষ্যার কেওড়াঝাড়ের বড় জামাদার ম্যাঙ্গানিজের প্রাচুর্য লক্ষ্য করা যায় এবং সেটি খুব সহজেই কিন্তু এখানে নিয়ে আসা হয়। নাম্বার 5, জল। আমি আগেই তোমাদের বলেছি যে কোনো শিল্প স্থাপনের ক্ষেত্রে জল কিন্তু অপরিহার্য। তাহলে দামোদর নদীর জল ও দুর্গাপুর ব্যারেজের জলের কিন্তু সুবিধা থাকায় এই শিল্পাঞ্চলটা গড়ে উঠতে সাহায্য করেছে। দেখো এই যে দুর্গাপুর ব্যারেজ, এটা এখানে প্রয়োজন অনুযায়ী কিন্তু জল ছাড়া যায়, ঠিক আছে, ব্যারেজ তৈরি করা রয়েছে, ফলে যতটা প্রয়োজন সেই জল কিন্তু সে এখান থেকে নিতে পারে। নাম্বার 6, পরিবহন। দেখো পূর্ব এবং মধ্য ভারত এর মধ্যেই কিন্তু সব থেকে বেশি শিল্পকেন্দ্রগুলো গড়ে উঠেছে। এর আশেপাশে কোন কোন সড়ক ব্যবস্থা রয়েছে বা পরিবহনের সুবিধার জন্য কোন কোন রেলপথ রয়েছে তোমরা সকলেই জানো যে উত্তর পূর্ব রেলপথ ভারতের একটি গুরুত্বপূর্ণ রেলপথ, যেটা সারা দেশের সাথে কিন্তু যুক্ত করছে, তাই না? এছাড়া দামোদরের খালপথ এবং 2 নম্বর জাতীয় সড়কের মাধ্যমে কিন্তু খুব সহজে পরিবহন করা যায়। এছাড়া পূর্ব রেল তো আছেই, যার মাধ্যমে কিন্তু এই যে উৎপাদিত দ্রব্য বা কারখানায় যে তৈরি হচ্ছে জিনিসগুলো, ইস্পাত লৌহ ইস্পাতগুলি, সেগুলো কিন্তু সারা দেশে ছড়িয়ে পড়ছে। নাম্বার 7 রয়েছে দেখো বন্দর। আমাদের এই পশ্চিমবঙ্গের দুর্গাপুর যে ইস্পাত কেন্দ্র, তার কাছাকাছি বন্দর কি বলতো? ভেরি গুড, কলকাতা বন্দর রয়েছে, হলদিয়া বন্দর রয়েছে, যেগুলো আহ, জাহাজের মাধ্যমে শুধু দেশ নয়, দেশের বিভিন্ন প্রান্ত ছাড়াও বিদেশেও কিন্তু এই লৌহ ইস্পাত রপ্তানি করা সম্ভব। তাহলে 160 কিলোমিটার দূরে দক্ষিণ পূর্বে কলকাতা ও হলদিয়া বন্দর কিন্তু এই শিল্পাঞ্চলটা গড়ে তুলতে সাহায্য করেছে। তাহলে আমরা কি কি জানলাম? আমরা জানলাম দুর্গাপুর স্টিল প্ল্যান্ট গড়ে ওঠার কারণ সম্পর্কে, তাই তো? আচ্ছা স্টুডেন্ট, এরপরে আমরা পড়বো হিন্দুস্তান স্টিল লিমিটেড, HSL, যেটি হচ্ছে ভিলাই আহ, ইস্পাত কেন্দ্র নামে কিন্তু পরিচিত। দেখো আমরা একটু আগে কি পড়লাম? দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, তাই না? সেটি যেমন পূর্ব ও মধ্য ভারতে রয়েছে, এটিও কিন্তু সেই কাছাকাছি জায়গায় অবস্থান করছে। হিন্দুস্তান স্টিল লিমিটেড বা ভিলাই কোথায় অবস্থান করছে? ছত্তিশগড়ের ভিলাইয়ে পূর্বতন সোভিয়েত ইউনিয়নের সহযোগিতায় 1957 সালে কিন্তু এটি স্থাপিত হয়। তাহলে কার সহযোগিতায় স্থাপিত হয়? এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কি বলবে? যে সোভিয়েত ইউনিয়নের সহযোগিতায় কিন্তু 1957-এ এটি স্থাপিত হয়। এটিও কিন্তু দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গৃহীত একটি প্রকল্প। এটি ভারতের বৃহত্তম ও এশিয়ার তৃতীয় বৃহত্তম ইস্পাত কারখানা। যদি তোমাকে বলে যে এশিয়ার তথা ভারতের আহ, তৃতীয় বৃহত্তম ইস্পাত কারখানা কোনটি? হিন্দুস্তান স্টিল প্ল্যান্ট। আর ভারতের যদি বলা হয় তাহলে ভারতের বৃহত্তম ইস্পাত কারখানা কিন্তু হচ্ছে ভিলাই। কোথায় রয়েছে ভিলাই? দেখো এই যে ম্যাপটা তোমরা দেখতে পাচ্ছ, এই ম্যাপটার এই অংশে কিন্তু রয়েছে ভিলাই। আশা করি দেখতে পেয়েছো। কেন গড়ে উঠেছে? দেখো সেই একই কারণ, আকরিক লোহা, কোক কয়লা, জল, বিদ্যুৎ ইত্যাদির সহজলভ্যতা। আকরিক লোহা কোত্থেকে আসে? নাম্বার 1, ছত্তিশগড়ের দার্লি রাজহারা থেকে আকরিক লোহা কিন্তু পাওয়ার
সুবিধা হয়। অর্থাৎ কাছাকাছি অঞ্চলেই কিন্তু এই আকরিক লোহাটা পায়। কোক কয়লা ছত্তিশগড়ের কোরবা এবং ঝাড়খণ্ডের বোকারো ও ঝরিয়ার কোক কয়লা কিন্তু এখানে সাপ্লাই হয়। অর্থাৎ এই যে ঝাড়খণ্ড এখান থেকে কিন্তু কোক কয়লাটা কিন্তু খুব সহজে এই ভিলাই ইস্পাত কেন্দ্রে আনা হচ্ছে। এরপরে কি রয়েছে? এরপরে রয়েছে চুনাপাথর ও ডলোমাইট। দেখো, বিলাসপুরে চুনাপাথর ও স্থানীয় ডলোমাইট পাওয়া সম্ভব, এবং আর কোথায় কোথায় কাসন্দি, রামতাটা বা পাটপাড়া অঞ্চলে ডলোমাইট পাওয়ার সুবিধা। এই ডলোমাইট গুলি কিন্তু এই অঞ্চলে বা এই ইস্পাত কারখানায় কিন্তু কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। ম্যাঙ্গানিজ মহারাষ্ট্রের ভান্ডারা ও মধ্যপ্রদেশের বালাঘাটের ম্যাঙ্গানিজের প্রাচুর্য, যেটি কিন্তু ছত্তিশগড়ের কাছাকাছি পড়ছে, তাই না? সেখানে এই ম্যাঙ্গানিজের প্রাচুর্য থাকায় আহ, এই ইস্পাত কারখানাটা গড়ে উঠতে সাহায্য করেছে। 5. জল মহানদী ও তুলন্ডা জলধারা থেকে জল পাওয়ার সুবিধার জন্য এই লৌহ ইস্পাত কারখানা গড়ে উঠেছে। মহানদী মনে রাখবে যে মহানদী ও তুলুন্ডা জলধারা থেকে কিন্তু জল পাওয়া যায় কোন শিল্পাঞ্চলে? ভিলাই ইস্পাত কারখানাতে, তাই না? আচ্ছা, এরপরে নাম্বার 6 রয়েছে, দেখো, বিদ্যুৎ। নিজস্ব ও কোরবা তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ কিন্তু সরবরাহ করা হয়। তাহলে এই যে আমরা বলছি যে বিদ্যুতের কিন্তু আহ, মূল একটি উপাদান এই বিশেষ করে বড় বড় কারখানা গড়ে ওঠার পিছনে বিদ্যুৎ কিন্তু প্রয়োজন হয়, কারণ বড় বড় যন্ত্রপাতি চালিয়ে এই যে প্রকৃতিতে পড়ে থাকা খনিজ বস্তুগুলিকে সেটি আমাদের ব্যবহার উপযোগী করে তোলার জন্য কিন্তু যন্ত্রের প্রয়োজন হয়। আর আমরা সকলেই জানি যন্ত্র কিভাবে চালিত হয়? ইলেকট্রিক দ্বারা চালিত হয়, তাই না? তাহলে সেই বিদ্যুতের চাহিদা কিন্তু বা বিদ্যুতের সহজলভ্যতা কিন্তু প্রয়োজন কোনো একটি স্থানে শিল্পকেন্দ্র গড়ে উঠতে, তাই তো? আচ্ছা, ফ্রেন্ড, এবারে আমরা জানবো যে রৌলকেল্লা ইস্পাত কেন্দ্র সম্পর্কে। এই রৌলকেল্লা ইস্পাত কেন্দ্র ভারত সরকার এবং জার্মানির কুরুপস ও ডেমাক সংস্থার উদ্যোগে ওড়িশা রাজ্যে কিন্তু তৈরি করা হয়েছিল। তাহলে কোথায়? উড়িষ্যা রাজ্যে। কোন জায়গায়, কোন স্থানে? দেখো, তোমরা ম্যাপটা দেখতে পাচ্ছ, এই ম্যাপের এই অংশ দেখো লেখা আছে রৌলকেল্লা, এই যে লাল যে চিহ্নটা দেওয়া, এইটি কিন্তু হলো ইস্পাত কেন্দ্র। ঠিক আছে? এই যে ইস্পাত কেন্দ্র, এটি কিন্তু সেলের অন্তর্গত। তাহলে সেল কি তোমরা জানো? স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, তাই না? এই সেলের অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ ইস্পাত কেন্দ্র হলো রৌলকেল্লা। বর্তমানে এর উৎপাদন ক্ষমতা কত? 42 লক্ষ মেট্রিক টন। 2020-21 সালের যে হিসাব অনুযায়ী বর্তমানে এটির উৎপাদনের ক্ষমতা 40 লক্ষ মেট্রিক টন। 2015 সালে এর সম্প্রসারণ ও আধুনিকরণের কাজ শুরু হয় এবং 2025 সাল নাগাদ উৎপাদন ক্ষমতা হবে 108 লক্ষ মেট্রিক টন। তাহলে কি হচ্ছে? 2015 সালের আগে অবধি এর উৎপাদন ক্ষমতা ছিল 42 লক্ষ মেট্রিক টন, এবং 2025-এ এর যে উৎপাদন ক্ষমতা সেটা কিন্তু সম্প্রসারণ করা হয়েছে, অর্থাৎ বাড়ানো হয়েছে উৎপাদনটা। কত বাড়ানো হয়েছে? প্রায় ডবল করা হয়েছে, তাই না? 108 লক্ষ মেট্রিক টন উৎপাদনের কিন্তু ক্ষমতা করা হয়েছে এই রৌলকেল্লা ইস্পাত কেন্দ্রে। তোমরা মনে রাখবে যে কোন দেশের সহযোগিতায় এই রৌলকেল্লা ইস্পাত কেন্দ্র গড়ে ওঠে? বলতো। ভেরি গুড, জার্মানির দেশের সহযোগিতায় কিন্তু এই রৌলকেল্লা স্থাপিত হয়। ঠিক তেমনই বলতো যে দুর্গাপুর ইস্পাত কারখানা বা ডিএসপি, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট কোন কোম্পানির সহযোগিতায় গড়ে উঠেছিল? এক্ষুনি পড়ালাম, বলো। ভেরি গুড, লন্ডনের যে ইস্কন কোম্পানি রয়েছে, সেই লন্ডনের ইস্কন কোম্পানির সহযোগিতায় দুর্গাপুর স্টিল প্ল্যান্টটা গড়ে উঠেছিল, তাই না? আচ্ছা, এবারে আমরা আসবো আমাদের টপিক যেটা রৌলকেল্লা। এই রৌলকেল্লা ইস্পাত কেন্দ্র গড়ে ওঠার পিছনে কিন্তু কতকগুলি গুরুত্বপূর্ণ কারণ ছিল। কি কারণ? আকরিক লোহা আসে বোনাই, কেওনঝড়, ময়ূরভঞ্জ থেকে। আমরা সকলেই জানি যে উড়িষ্যা রাজ্য কিন্তু খনিজ সম্পদের প্রাচুর্য সব থেকে বেশি, তাই না? এই যে ঝাড়খণ্ড, উড়িষ্যা, পশ্চিমবঙ্গের যে মালভূমি অঞ্চল, এগুলোতে প্রচুর পরিমাণে খনিজ পদার্থ পাওয়া যায়। আর এই অঞ্চলগুলোকে নিয়েই গড়ে উঠেছে ছোটনাগপুর মালভূমি অঞ্চল। ফলে এই স্থানে শিল্পকেন্দ্র স্থাপন হওয়াটা কিন্তু অনেকটাই সহজলভ্য, কারণ কাঁচামাল খুব সহজে আমি পেয়ে যাব, আকরিক লোহা পেয়ে যাব, ঝোনাই, কেওনঝড়, ময়ূরভঞ্জ থেকে আমি আকরিক লোহা পেয়ে যাচ্ছি। আর কি পাচ্ছি? ঝরিয়া এবং গিরিডি থেকে কিন্তু কয়লা চলে আসছে।
তাহলে কাঁচামালের সহজলভ্যতা কিন্তু কোনো স্থানের শিল্প গড়ে তুলতে সাহায্য করে। আর কি রয়েছে? নাম্বার 3 রয়েছে, দেখো চুনাপাথর আসে বীরমূত্রপুর থেকে। এই যে দেখো চুনাপাথর, নিজস্ব তাপবিদ্যুৎ কেন্দ্রের সুবিধা। আমরা সকলেই জানি শিল্পকেন্দ্রে যে বড় বড় যন্ত্রপাতি রয়েছে সেগুলো চালাতে কি লাগে? তাপবিদ্যুৎ লাগে, বিদ্যুতের প্রয়োজন হয় ব্যাপকভাবে। নিজস্ব তাপবিদ্যুৎ কেন্দ্র থাকায় এই রুরকেলা শিল্পাঞ্চলে কিন্তু বিদ্যুতের তেমন একটা অভাব লক্ষ্য করা যায় না। এছাড়া আর কি, এই যে শিল্পকেন্দ্রটা গড়ে উঠেছে, কোথায় গড়ে উঠেছে? উড়িষ্যাতে। উড়িষ্যার ব্রাহ্মণী নদী রয়েছে এবং কোয়েল নদীর কিন্তু জল এই শিল্পাঞ্চলে বা শিল্প কারখানায় কিন্তু ব্যবহৃত হয়। তাহলে কি দেখলাম? জলের সুবিধা, কাঁচামালের সুবিধা, নিজস্ব তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে, তাই তো? আর কি রয়েছে? পাশাপাশি বিশাখাপত্তনম ও পারাদ্বীপ বন্দরের সুবিধা। আমরা জানি যে উড়িষ্যার যে উপকূলবর্তী অঞ্চল সেখানে পারাদ্বীপ বন্দর রয়েছে এবং নিচে অন্ধ্রপ্রদেশে বিশাখাপত্তনম বন্দরও রয়েছে। সেখান থেকে কিন্তু সমগ্র দেশ তথা বিশ্বে কিন্তু এই রুরকেলা শিল্পাঞ্চল থেকে ইস্পাত কিন্তু রপ্তানি করা হয়। তাহলে তোমরা বুঝতে পারছো কোনো একটি শিল্পাঞ্চল গড়ে ওঠার পিছনে কি কি কারণের প্রয়োজন হয়, তাই তো? এটা তোমরা মনে রাখবে যে রোলকেল্লা জার্মানির সহযোগিতায় কিন্তু গড়ে উঠেছিল। আচ্ছা, এরপরে দেখি কি আছে। বিশাখাপত্তনম ইস্পাত কেন্দ্র। দেখো, রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেডের উদ্যোগে ও প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের সহায়তায় 1970 সালে কিন্তু এই ইস্পাত কেন্দ্রটি গড়ে ওঠে। এটি একমাত্র উপকূলে অবস্থিত ভারতের ইস্পাত কেন্দ্র। তাহলে ভারতের যে বিভিন্ন ইস্পাত কেন্দ্রগুলি রয়েছে সেগুলি বেশিরভাগ ভারতের মধ্য ভারতে বা পূর্ব ভারতে রয়েছে, কিন্তু এই যে ইস্পাত কেন্দ্র সেটি কিন্তু রয়েছে পূর্ব দিকেই, তবে একেবারে উপকূলবর্তী অঞ্চলে, সমুদ্র তীরবর্তী অঞ্চলে। একমাত্র যে ইস্পাত কেন্দ্র সেটা হলো বিশাখাপত্তনম ইস্পাত কেন্দ্র, যেটি আহ সোভিয়েত ইউনিয়নের সহযোগিতায়, বর্তমানে যে রাশিয়া নাম হয়েছে সেই রাশিয়ার সহযোগিতায় কিন্তু 1970 সালে গড়ে তোলা হয়েছিল। ঠিক আছে, এর উৎপাদন ক্ষমতা যদি আমি তোমাদের সাথে বলি, এর উৎপাদন ক্ষমতা 2021-22 সালে হিসাব অনুযায়ী উৎপাদনের পরিমাণ ছিল 53 লক্ষ মেট্রিক টন। কত? 53 লক্ষ মেট্রিক টন। এবারে রয়েছে বিশাখাপত্তনম ইস্পাত কেন্দ্র গড়ে ওঠার কারণ। কি কি কারণে এই স্থানটিতেই আহ, এই যে আহ, ইস্পাত কেন্দ্র, সেই ইস্পাত কেন্দ্র কেন গড়ে উঠেছে? নাম্বার ওয়ান, রেলপথে আকরিক লোহা আসে ছত্তিশগড়ের বাইলাডিহা থেকে। তাহলে আকরিক লোহা কিন্তু আমি পেয়ে যাচ্ছি কাছাকাছি যে পূর্ব রেলপথের মাধ্যমে ছত্তিশগড় রয়েছে, সেই ছত্তিশগড় থেকে। এছাড়া কয়লা তো আমাদের লাগবেই। তাহলে কয়লা কোত্থেকে আসে? তালচের, ঝরিয়া থেকে বন্দর দিয়ে কিন্তু বিদেশ থেকেও মাঝে মাঝে কয়লা আনা হয়। যেহেতু একদম সমুদ্র তীরবর্তী অঞ্চল, বিদেশ থেকেও কিন্তু কয়লা এনে এই শিল্পে বা এই শিল্প কারখানায় ব্যবহার করা কিন্তু যথেষ্ট সুবিধাজনক, তাই তো? আর কি রয়েছে? দেখো, আর রয়েছে ডলোমাইট আসে অন্ধ্রের মাধারাম এবং ম্যাঙ্গানিজ আসে চিরুপল্লী থেকে। তাহলে ডলোমাইট, ম্যাঙ্গানিজ, কোক কয়লা, লৌহ আকরিক এগুলো কিন্তু সহজলভ্যতা রয়েছে, আর এগুলোই কিন্তু আমরা জানি যে কোনো একটি স্থানের শিল্পকেন্দ্র গড়ে তোলার জন্য প্রধান কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়, তাই তো? এছাড়া তুন্দ্রাভদ্র জলাধারের জল। দেখো, এই যে তুন্দ্রাভদ্র জলাধার রয়েছে, এই তুন্দ্রাভদ্র জলাধার থেকে পর্যাপ্ত জলের মাধ্যমে কিন্তু এই শিল্প কারখানা জল সরবরাহ হয়। তাহলে জলের অভাব কিন্তু হয় না, অপরিহার্য রয়েছে জল। নাম্বার 5, বিশাখাপত্তনম বন্দর। বিশাখাপত্তনম যে ইস্পাত কেন্দ্রের পাশেই কিন্তু রয়েছে বিশাখাপত্তনম বন্দর। ফলে উৎপাদিত যে দ্রব্য সেগুলো বিদেশে রপ্তানি করতে সুবিধা। শুধু বিদেশ নয়, সারা ভারতেও জলপথের মাধ্যমে পৌঁছে দেওয়া সম্ভব, তাই তো? তাহলে যোগাযোগ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ এই বিশাখাপত্তনম বন্দর। ঠিক আছে? নাম্বার 6 কি? উন্নত সড়ক ও রেল যোগাযোগ এখানে ইস্পাত কেন্দ্র গড়ে তুলতে সাহায্য করেছে। আচ্ছা, উৎপাদন। ইস্পাত উৎপাদনে ভারত বর্তমানে কিন্তু দ্বিতীয় স্থানে রয়েছে। আমরা এবারে কি জানছি যে সমগ্র এই যে আমরা পড়লাম বিভিন্ন ইস্পাত কেন্দ্রগুলি, কি কি পড়লাম? দুর্গাপুর পড়লাম, ভিলাই পড়লাম, রৌরকেল্লা পড়লাম, আর বিশাখাপত্তনম পড়লাম। আর গত ক্লাসে আমরা কি পড়েছিলাম? টিস্কো সম্পর্কে, তাই না? টাটা আয়রন অ্যান্ড স্টিল কর্পোরেশন যে রয়েছে সেটা সম্পর্কে। আমরা এই 4টি প্রধান ইস্পাত কেন্দ্র সম্পর্কে জানলাম। এছাড়া ছোট বড় অসংখ্য ইস্পাত কেন্দ্র রয়েছে, সেগুলো তোমাদের বইতে নেই,
তো আমরা যে চারটি আলোচ্য বিষয় তোমাদের বইতে রয়েছে সেই চারটে বিষয় বা চারটি ইস্পাত কেন্দ্র সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করলাম। এবারে মোট লৌহ ইস্পাত উৎপাদনে ভারত কিন্তু পৃথিবীতে কততম স্থানে রয়েছে? তৃতীয় স্থানে রয়েছে। ভেরি 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 ইম্পর্টেন্ট। ইস্পাত উৎপাদনে ভারত বর্তমানে কিন্তু দ্বিতীয় স্থানে রয়েছে। 2021 সালে উৎপাদনের পরিমাণ ছিল 11.80 কোটি মেট্রিক টন। 11.80 কোটি মেট্রিক টন কিন্তু বছরে উৎপাদনের ক্ষমতা ছিল ভারতের যে ইস্পাত উৎপাদন তার। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা দেখব পূর্ব ও মধ্য ভারতের অধিকাংশ ইস্পাত কেন্দ্র গড়ে উঠেছে কেন। স্টুডেন্ট, আমরা যে এতক্ষণ ধরে যে ইস্পাত কারখানাগুলো নিয়ে পড়লাম তোমাদের বইতে কিন্তু এই চারটি রয়েছে। কি কি? দুর্গাপুর ইস্পাত কারখানা রয়েছে, টাটা আয়রন অ্যান্ড স্টিল কর্পোরেশন অর্থাৎ টিস্কো রয়েছে, এছাড়া ভিলাই, রৌরকেল্লা আর বিশাখাপত্তনম, এই পাঁচটি সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত পড়লাম। তোমরা একটা জিনিস খেয়াল করে দেখেছো, এই পাঁচটা যে প্রধান প্রধান ইস্পাত কেন্দ্রগুলো সম্পর্কে আমরা জানলাম সেগুলি কিন্তু ভারতবর্ষের পূর্ব ও মধ্য ভারতে রয়েছে। দেখো, এই যে অঞ্চলটাতে কিন্তু বেশিরভাগ ইস্পাত কেন্দ্র গড়ে উঠেছে। কেন গড়ে উঠেছে তার নির্দিষ্ট কিছু কারণ তো রয়েছে, নাহলে সারা ভারত বাদ দিয়ে কেন এই জায়গাটাতে সব থেকে বেশি লৌহ ইস্পাত উৎপন্ন বা ইস্পাত কেন্দ্র গড়ে উঠবে? ভারতের অর্ধেকের বেশি ইস্পাত কেন্দ্র গড়ে উঠেছে পূর্ব মধ্য ভারতে। কি কি? দুর্গাপুর, বার্নপুর, কুলটি, জামশেদপুর, বোকারো, ভিলাই, রৌরকেল্লা, বিশাখাপত্তনম সবই কিন্তু রয়েছে। যেহেতু 1 টন ইস্পাত তৈরি করতে 4 থেকে 5 টন কাঁচামাল লেগে যায়, ফলে পরিবহন খরচ কমানোর জন্যই কিন্তু কাঁচামাল উৎপাদক অঞ্চলের কাছেই এই শিল্পাঞ্চলটা গড়ে তোলা হয়। খুব ভালো করে শুনবে এবং মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে তোমরা, যে অঞ্চলে কাঁচামালটা পাওয়ার সহজলভ্যতা রয়েছে সেই অঞ্চলের কাছেই কিন্তু শিল্প কেন্দ্র স্থাপিত হচ্ছে। তাহলে এই অংশে কাঁচামাল কি কি পাওয়া যায় বলো? ভারতের ছোটনাগপুর মালভূমি কিন্তু রয়েছে এখানে, যেখানে সব থেকে বেশি খনিজ পদার্থ পাওয়া যায়। আর এই খনিজগুলোই কিন্তু হলো ইস্পাত কেন্দ্রে গড়ে ওঠার মূল কারণ বা উপাদান। তাই তো? চলো আমরা দেখি কোন কোন খনিজ এখান থেকে পাওয়া যায়। প্রথমে আমরা আসবো আকরিক লোহা। ঝাড়খণ্ডের সিংভূম, উড়িষ্যার ময়ূরভঞ্জ, ছত্তিশগড়ের বালাডিলায় রয়েছে প্রচুর পরিমাণে উচ্চ মানের লৌহ আকরিকের সঞ্চয়, যা কিন্তু এই কারখানাগুলো গড়ে তুলতে সাহায্য করেছে। নাম্বার 2, কয়লা। ঝরিয়া, বোকারো, গিরিডি, তালচের অঞ্চলে প্রচুর বিটুমিনাস জাতীয় কয়লা তোলা হয়, যার থেকে কিন্তু কোক কয়লা প্রস্তুত করা হয়, যা শিল্প এই যে ইস্পাত শিল্প কারখানাগুলিতে প্রধান কাঁচামাল হিসেবে কিন্তু ব্যবহার করা হয় এই কোক কয়লা থেকে প্রাপ্ত যে দ্রব্যগুলো। ঠিক আছে? তাহলে আমরা কি জানলাম যে এই যে ঝরিয়া, বোকারো, গিরিডি এগুলো কোথায় অঞ্চল? এটা সব ছোটনাগপুর মালভূমি অঞ্চলের মধ্যেই পড়ছে। প্রচুর পরিমাণে খনিজ পদার্থ পাওয়া যায়। আর আমরা যে পূর্ব ও মধ্য ভারতের যে দুর্গাপুর, বার্নপুর, কুলটি এগুলো কিন্তু সবই এই আহ, কয়লা উত্তোলক অঞ্চলের কাছাকাছি অবস্থান করছে। ফলে কাঁচামালের সহজলভ্যতায় এগুলো কিন্তু গড়ে উঠছে। আর কি রয়েছে? দেখো, অন্যান্য খনিজ। অন্যান্য খনিজের মধ্যে রয়েছে সংশ্লিষ্ট অঞ্চলে চুনাপাথর, ম্যাঙ্গানিজ ও ডলোমাইটের সঞ্চয় খুব ভালো। অর্থাৎ উড়িষ্যা, ঝাড়খণ্ডে বীরমুত্রপুর, এছাড়া তারপর গাংপুর, এইসব অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে চুনাপাথর, ম্যাঙ্গানিজ, ডলোমাইট পাওয়া যায়। ঠিক আছে? তাই এই অঞ্চলের কাছাকাছি অঞ্চলে কাছাকাছি অবস্থান করছে এই শিল্পকেন্দ্রগুলো। জল। প্রবাহিত নদীগুলোতে তৈরি করা হয়েছে অসংখ্য জলাধার। জলাধারের জল শিল্পে ব্যবহৃত হয়। আমরা জানি যে শিল্পে প্রচুর পরিমাণে জলের প্রয়োজন হয়। এই মালভূমি অঞ্চলে কিন্তু প্রচুর জলাধার সৃষ্টি করা হয়েছে। এই জলাধারের মাধ্যমে জল সংগ্রহ করে রাখা হয় এবং শিল্প কাজে ব্যবহৃত করা হয়। বিদ্যুৎ কি? স্থানীয় কয়লার উপর ভিত্তি করে স্থাপিত হয়েছে বৃহদায়তন তাপবিদ্যুৎ কেন্দ্র, যেগুলো এনটিপিসি পরিচালিত, যেমন পতাত্রু, বোকারো এগুলো সবই কিন্তু এনটিপিসি পরিচালিত। জলবিদ্যুৎও এখানে উৎপাদিত হয়। তাহলে এখানে মাঝে মাঝে মালভূমি অঞ্চলে খরস্রোতা নদী কিন্তু লক্ষ্য করা যায়। সেই খরস্রোতা নদীর মাধ্যমে জলবিদ্যুৎ উৎপন্ন কিন্তু খুব সুবিধা হয়, যা এই বিদ্যুৎটা কিন্তু এই কারখানাতে ব্যবহার করতে সুবিধা হয়। ঠিক আছে? তাহলে আমরা কি কি জানলাম? আকরিক লোহা, কোক কয়লা, বিভিন্ন অন্যান্য খনিজ, জল, বিদ্যুৎ ইত্যাদি কিন্তু সহজলভ্যতা লক্ষ্য করা যায়। তাই তো? আচ্ছা,
এবারে আমরা দেখে নেব এই যে লৌহ ইস্পাত শিল্প আমরা এতদিন ধরে পড়ছি বা দুটি ক্লাস আমরা জানার চেষ্টা করছি, এখান থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের কিন্তু জানতে হবে, যেগুলো কিন্তু পরীক্ষায় সবই আসে। তাহলে দেখো সেই তথ্যগুলো কি কি। এক নম্বর দেখো, সকল শিল্পের মূল স্তম্ভ হলো লৌহ ইস্পাত শিল্প। আধুনিক সভ্যতাকে আমরা কি বলি? লৌহ যুগ বলি না? কারণ সমস্ত রকম ছোট বড় সমস্ত রকম শিল্পে কিন্তু এই লোহার ব্যবহার হয়। তোমাদের বাড়িতেই তোমরা লক্ষ্য করবে, তোমাদের বাড়ি নির্মাণ থেকে শুরু করে বাড়ির বিভিন্ন জিনিসপত্র কিন্তু লোহার রয়েছে। লোহা ছাড়া কিন্তু মানুষ অচল, তাই না? তাই সকল শিল্পের মূল স্তম্ভ হলো লৌহ ইস্পাত শিল্প। নাম্বার দুই কি রয়েছে দেখো, জামশেদপুরে টাটা স্টিল হলো ভারতের বৃহত্তম ইস্পাত কেন্দ্র। তাহলে জামশেদপুরে টাটা স্টিল ভারতের বৃহত্তম ইস্পাত কেন্দ্র। আর সরকারি ইস্পাত কেন্দ্রগুলির মধ্যে ভিলাই ভারতের মধ্যে বৃহত্তম। এই যে জামশেদপুরের যে টাটা, এটা কিন্তু ব্যক্তিগত উদ্যোগে গড়ে উঠেছিল। জামশেদজি টাটা কত সালে গড়ে তুলেছিল? 1909 সালে জামশেদপুরে, তাই না? আচ্ছা, এটা কিন্তু বেসরকারির মধ্যে বৃহত্তম। আবার সরকারির মধ্যে বৃহত্তম কেন্দ্রগুলি হচ্ছে ভিলাই। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো, দুর্গাপুর ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কেন্দ্র। তাহলে শঙ্কর ইস্পাত কেন্দ্রের মধ্যে সব থেকে বৃহত্তম কে? ডিএসপি, অর্থাৎ দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, তাই তো? আচ্ছা, এরপরে রয়েছে দেখো, দুর্গাপুরকে ভারতের রুট বলা হয়। আচ্ছা, তারপরে দেখো রয়েছে, লৌহ ইস্পাত উৎপাদনে ভারত পৃথিবীতে কত স্থানে রয়েছে? দ্বিতীয় স্থানে। লৌহ ইস্পাত শিল্পাঞ্চল বা লৌহ ইস্পাত উৎপাদনে কিন্তু ভারত পৃথিবীতে দ্বিতীয় স্থানে রয়েছে। আর সেল রয়েছে দেখো, সেলের অধীনে বর্তমানে কয়টি লৌহ ইস্পাত কারখানা রয়েছে? 5টি। কয়টি শঙ্কর ইস্পাত কারখানা রয়েছে? 3টি। ভেরি গুড। আর এই সেলের সদর দপ্তর হলো কিন্তু নিউ দিল্লি। বলতো সেল কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? 1954 এ। ভেরি গুড। আচ্ছা, এরপরে স্টুডেন্ট আমরা দেখব যে দুর্গাপুরকে ভারতের রুট বলার কারণ কি। স্টুডেন্ট আমরা পড়েছিলাম না দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, ডিএসপি পড়েছিলাম তো? সেখানে আমরা দেখেছিলাম যে দুর্গাপুরকে ভারতের রুট বলা হচ্ছে। কেন বলা হচ্ছে? জার্মানির রুর নদীর তীরে বা জার্মানির যে রুর শিল্পাঞ্চল রয়েছে সেটা রাইন নদীর তীরে গড়ে উঠেছে। সেই নদীর তীরে ওয়েস্ট ফেনিয়া কলকারখানার উপর ভিত্তি করে কিন্তু বা কয়লা খনির উপর ভিত্তি করে কিন্তু যেমন গড়ে উঠেছে ইস্পাত কেন্দ্র, এবং তার উপরে ভিত্তি করে অসংখ্য ছোট ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্র গড়ে উঠেছে। ঠিক তেমনি এই জার্মানির রুট শিল্পাঞ্চলের মতো আমাদের ভারতবর্ষেরও দামোদর নদীর তীরে, পশ্চিমবঙ্গে যে দামোদর নদী রয়েছে সেই দামোদর নদীর তীরে কিন্তু রানীগঞ্জের ঝরিয়া কয়লা খনির উপর ভিত্তি করে গড়ে উঠেছে দুর্গাপুর ইস্পাত কেন্দ্র। তাই দুর্গাপুরকে বলা হয় ভারতের রুর। আশা করি তোমরা বুঝতে পেরেছো দুর্গাপুরকে ভারতের রুর বলা হয় কেন। কার নাম অনুসারে এটা করা হয়েছে? জার্মানির রুর শিল্পাঞ্চলের নাম অনুসারে কিন্তু নাম দেওয়া হয়েছে রুর শিল্পাঞ্চল। তাই দুর্গাপুরকে ভারতের রুর শিল্পাঞ্চল হিসেবে উল্লেখ করা হয়। ঠিক আছে স্টুডেন্ট, তাহলে আমরা এটার মাধ্যমে আজকে লৌহ ইস্পাত শিল্পটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট করলাম। ঠিক আছে, এরপরে আমি তোমাদের সাথে কয়েকটি আহ গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো কিন্তু পরীক্ষায় আসে। চলো সেগুলো কিন্তু আমরা একটু দেখে নিই। কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন দেখো, সকল শিল্পের মূল স্তম্ভ কোন শিল্প? খুবই সহজ, বলো তোমরা। ভেরি গুড, লৌহ ইস্পাত শিল্প হলো সকল শিল্পের মূল স্তম্ভ, তাই তো? আচ্ছা, নাম্বার 2, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট বা ডিএসপি কার সহযোগিতায় গড়ে ওঠে? বলো। ভারত সরকারের সাথে আরেকজন কিন্তু সহযোগিতায় গড়ে উঠেছে। কার সহযোগিতায়? ব্রিটিশদের সহযোগিতায় বা ব্রিটেনের সহযোগিতায় কিন্তু এই দুর্গাপুর স্টিল প্ল্যান্টটা গড়ে ওঠে। কবে গড়ে ওঠে বলো তো, মনে আছে তোমাদের? ভেরি গুড, 1959। এবং কবে থেকে উৎপাদন চালু হয়? বাহ, খুব ভালো বলেছো যে 1962 সাল থেকে কিন্তু এর উৎপাদনটা শুরু হয়। পরে এটি সম্প্রসারণ করা হয়েছিল বা বাড়ানো হয়েছিল, তাই তো? আচ্ছা, 3 নম্বর দেখা রয়েছে, হিন্দুস্তান স্টিল লিমিটেড ভিলাই কার সহযোগিতায় গড়ে ওঠে? বলতো, ভিলাই ইস্পাত কেন্দ্রটি কার সহযোগিতায় গড়ে ওঠে? বাহ, সোভিয়েত ইউনিয়নের সহযোগিতায় কিন্তু ভিলাই ইস্পাত কেন্দ্রটি গড়ে ওঠে। 4 নম্বর রয়েছে, ভারতের বৃহত্তম ইস্পাত কারখানা কোনটি? দেখো, বৃহত্তম ইস্পাত কারখানা যদি বলতে হয় তাহলে বলতে হবে ভিলাই, এবং যদি বলে বেসরকারি তখন কিন্তু হবে কি? জামশেদপুর বা টিস্কো, তাই তো? নাম্বার 5, ভারতের অর্ধেক ইস্পাত কেন্দ্র গড়ে উঠেছে কোথায়?
বলো। ভেরি গুড। পূর্ব পূর্ব মধ্য ভারতে কিন্তু বেশিরভাগ ইস্পাত কেন্দ্র গড়ে উঠেছে। তোমাদের কিন্তু পরীক্ষায় এরকম প্রশ্ন আসবে, বড় কোশ্চেন বা ৫ নম্বরে আসতে পারে যে পূর্ব ও মধ্য ভারতে বেশিরভাগ ইস্পাত কেন্দ্র গড়ে ওঠার কারণ কি? তোমার কারণগুলো বলবে। আকরিক লোহা, কোক, কয়লা, ম্যাঙ্গানিজ, চুনাপাথর, ডলোমাইট ইত্যাদি পাওয়া সহজলভ্যতা, জল, পাশাপাশি বন্দর রয়েছে, নদী রয়েছে, বিদ্যুতের সহযোগিতা ইত্যাদির কারণে কিন্তু গড়ে উঠেছিল। এটাও কিন্তু তোমাদের বলতে হবে। নাম্বার ৬, দুর্গাপুরকে ভারতের রুট বলার কারণ কি? এক্ষুনি আমরা আলোচনা করলাম যে জার্মানির রুট শিল্পাঞ্চলের নাম অনুসারে করা হয়েছে, তাই তো? আচ্ছা, নাম্বার ৭, শেল কবে তৈরি হয়? বলো। ভেরি গুড, 1954-এ। এবং এর সদর দপ্তর কোথায়? বলো, সদর দপ্তর কোথায়? নিউ দিল্লিতে। ভেরি গুড। আচ্ছা স্টুডেন্ট, এটার মাধ্যমে আমরা লৌহ শিল্প সম্পর্কে আমাদের যে দুটি ক্লাসে আলোচনা শেষ করলাম। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের সঙ্গে ভারতের শিল্পের মধ্যে যে বস্ত্র শিল্প রয়েছে সেই বস্ত্র শিল্প নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব। থ্যাংক ইউ ক্লাস। সকলে খুব ভালো থাকবে।